Hello student, today we will start a new poem of our syllabus, Asleep in the Valley, written by Arthur Rimbaud. আজকে আমরা আর্থার র্যাম্বোর লেখা Asleep in the Valley এই পোয়েমটা শুরু করব। He was a French poet. He was born in Charleville in Ardennes on 28 October 1854 অর্থাৎ 1854 সালের 20শে অক্টোবর তিনি আর্ডেন্সের শার্লভিলে জন্মগ্রহণ করেছিলেন। He was famously known as a boy poet because all of his poems were written in his teenage. Okay, he started writing at a very young age when he was still in primary school, and he stopped completely his writing when he was at about 20 years of old. র্যাম্বোকে আমরা সাধারণভাবে বয় পোয়েট হিসেবে চিনি। তিনি ফেমাসলি নোন অ্যাজ বয় পোয়েট কারণ তিনি খুব অল্প বয়সে তার এই রাইটিং কেরিয়ার শুরু করেছিলেন। তিনি যখন সবেমাত্র প্রাইমারি স্কুলে ছিলেন সেই বয়সেই তিনি তার লেখা শুরু করেন এবং মাত্র 21 বছর বয়স হওয়ার আগেই তিনি তার লেখার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিলেন। In his short span of writing career, he wrote many poetry. তিনি এই যে অল্প সময়ে তিনি অনেক পোয়েট্রি লিখেছিলেন, but among this, his masterpiece was A Season in Hell. A Season in Hell এটা ছিল তার সবথেকে বিখ্যাত এবং সবথেকে উৎকৃষ্ট মানের লেখা। Besides being a poet, he was also a soldier. He served Dutch army. অর্থাৎ তিনি পোয়েট তো ছিলেনই, কিন্তু একটা সময় তিনি ডাচ আর্মিতে যোগদান করেছিলেন সৈনিক হিসেবে এবং তিনি যুদ্ধের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটা লাভ করেছিলেন। And as he experienced war very closely, he understood that war is nothing but a loss. And in his poetry, he depicted this futility of war very clearly. অর্থাৎ তিনি এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছিলেন তার জীবন দিয়ে যুদ্ধের ব্যাপারে, এটা তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ থেকে আসলে কিছুই পাওয়ার নেই, এটা শুধুমাত্রই লস। আর এই যে যুদ্ধের যে নিরর্থকতা সেইটাই কিন্তু তিনি তার কবিতার মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। বাট ভেরি আনফর্চুনেটলি দিস ফেমাস পোয়েট died from cancer at a very early age, just after his 37th birthday on 10th November 1891. অর্থাৎ এই বিখ্যাত কবি তিনি খুব দুর্ভাগ্যজনকভাবে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং মাত্র 37 বছর বয়সে তার ঠিক বার্থডের পরেই তার মৃত্যু হয় 10ই নভেম্বর 1891 সালে। Okay, now we will move on to the poetry itself, but before reading the poetry, we must know about the structure and the theme of the poem. অর্থাৎ আমরা কবিতাটা শুরু করবার আগে এই কবিতার যে গঠন এবং মূল বিষয়বস্তু সেটা সম্বন্ধে একটু জেনে নেব। Firstly, the poetry is a sonnet actually, and it is written in Petrarchan sonnet form. এটি একটি সনেট এবং পেট্রার্কান ফর্মে কবিতাটি লেখা হয়েছে। This poetry is divided into two parts, octave and sestet, and the octave part is divided into 4 lines in each group, and the sestet is divided into 2 parts, 3 lines in each stanza. Okay, অর্থাৎ পেট্রার্কান ফর্ম অফ সনেট আমরা জানি যে দুটি ভাগে বিভক্ত থাকে, 14টি লাইন, অক্টেভ এবং সেস্টেট। তো এখানকার অক্টেভের যে 8টি লাইন সেটি 4টি করে 2টি স্তবকে বিভক্ত এবং সেস্টেটের 6টি লাইন 3টে করে 2টো স্তবকে বিভক্ত। ইটস রাইম স্কিম ইজ ABCB DEFE GGHIIJ। তাহলে রাইম স্কিমটা আমরা জানলাম। এটাই হচ্ছে কবিতাটার স্ট্রাকচার সম্বন্ধে বলার।
Now we will discuss about the theme of the poem. The theme of the poem is futility of war. যেমনটা আগেই বলেছিলাম যে যুদ্ধের নিরর্থকতা নিয়েই কিন্তু কবির এই কবিতাটি, কিন্তু একটা বিষয় একটু লক্ষণীয় যে কবিতাটির শেষ প্রান্তে গিয়ে আমরা জানতে পারছি যে একজন সৈনিক এট এ ভেরি ইয়াং এজ হি বিকেম দ্য ভিকটিম অফ ওয়ার, অর্থাৎ তিনি যুদ্ধের বলি হয়েছেন। কিন্তু এই যে মৃত্যু, সেই মৃত্যুকে কিন্তু কবি খুব একটা হার্শলি আমাদের সামনে প্রেজেন্ট করেননি, খুব সফটলি প্রেজেন্ট করেছেন। এবং তার কন্ট্রাস্টে একটা যে প্রকৃতির ছবি তিনি এঁকেছেন সেটি কিন্তু ফুল অফ লাইফ। অর্থাৎ আমরা যখন কবিতাটা পড়ব, আমরা শুরুর থেকে প্রায় শেষ অবধি দেখব যে সম্পূর্ণ যে প্রকৃতির বর্ণনা তিনি দিয়েছেন সেখানে জীবন ভীষণভাবে উপস্থিত। কিন্তু তার মাঝখানেই একদম শেষ প্রান্তে গিয়ে আমরা দেখতে পাবো যে কবির যে মূল লক্ষ্য, যে মেসেজটা আমাদের কাছে তিনি দিতে চেয়েছেন, সেটি তিনি খুব নম্রভাবে, খুব সফটলি আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে war is nothing but a big loss. The poem begins with the description of a small green valley which is very beautiful to look at. কবিতাটি শুরু হচ্ছে একটা ছোট্ট সুন্দর সবুজ রঙের উপত্যকার বর্ণনার মধ্যে দিয়ে। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে মন্থর গতিতে নদী বয়ে চলে আর উজ্জ্বল ঘাসগুলির উপর রূপলি সুতোদের রেখে যায়। উজ্জ্বল ঘাসগুলিকে রূপলি সুতোর মতো দেখতে লাগে। পাহাড়ের মাথা থেকে সূর্যের আলো ঝরে পড়ে এবং সেই আলো ছোট্ট উপত্যকাকে ভরিয়ে তোলে। In the second stanza, we come to know about the presence of the soldier in that valley. অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা দেখব যে সেই সৈনিকের কথা আমরা প্রথম জানতে পারব। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। একজন সৈনিক খুবই তরুণ, মুখ হাঁ করে শুয়ে আছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। তার মাথার নিচে রয়েছে ফার্নের তৈরি বালিশ। অ্যাসলিপ, সে নিদ্রামগ্ন। স্ট্রেচেড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, নিচের যে ঘন ঘাস জমি তার উপরে সে শায়িত। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। হাউ ইজ হিজ বেড? তার বিছানাটা কেমন? না, উষ্ণ, সবুজ এবং সূর্যস্নাত। কিন্তু তার মুখটি খুব বিবর্ণ। সে তার ওই বিবর্ণ মুখ নিয়ে উষ্ণ, সবুজ এবং সূর্যস্নাত বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে। Here all the words warm, green, sun-soaked, these words indicate to the sign of life. অর্থাৎ এই যে উষ্ণ, সবুজ রং, সূর্যস্নাত, এই সমস্ত শব্দগুলি দিয়ে কবি জীবনকে ভীষণভাবে আমাদের সামনে তুলে ধরছেন। এবং এখনও পর্যন্ত আমরা যতটুকু প্রকৃতির ছবি পেয়েছি তার লেখার মধ্যে দিয়ে, যে ছবি আমাদের সামনে পরিস্ফুট, তাতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে জীবনকে উপলব্ধি করতে পারছি, যেন জীবনকে স্পর্শ করতে পারছি আমরা। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। ফুলেদের মধ্যে তার পা, সে ঘুমোচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। তার হাসি একজন শিশুর মতন। জেন্টল উইদাউট গিল, কোমল এবং ছলনাহীন। আহ নেচার, কিপ হিম ওয়ার্ম। আহ প্রকৃতি, ওকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুঞ্জনকারী কীটপতঙ্গরা ওর বিশ্রামে ব্যাঘাত ঘটায় না। হি স্লিপস ইন সানলাইট। সে সূর্যালোকের মধ্যে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপর। অ্যাট পিস, শান্তিতে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes,
ওর শরীরের একদিকে রয়েছে দুটো লাল ছিদ্র। ঠিক এই জায়গায় এসে আমরা জানতে পারছি যে ওই তরুণ সৈনিকটি মৃত, সে যুদ্ধের বলি হয়েছে। এই শেষ পংক্তিটি পড়বার আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে সমস্ত প্রকৃতিতে জীবন ভীষণভাবে বর্তমান, কিন্তু তিনি এই যে কন্ট্রাস্টটা তৈরি করেছিলেন, অর্থাৎ খুব জীবন্ত একটা প্রকৃতির সঙ্গে এই যে তরুণ সৈনিকের মৃত্যু, এই কন্ট্রাস্টটা তিনি তৈরি করেছেনই একটা উদ্দেশ্য নিয়েই, যে তিনি ভীষণভাবে এখানে যুদ্ধের যে নিষ্ফলতা তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি চেয়েছিলেন যে উষ্ণ প্রকৃতি সেই সৈনিকের মধ্যে উষ্ণতাকে ছড়িয়ে দিক, যদি সেটা সম্ভব হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু তিনি জানেন সেটা সম্ভব নয়, এবং তার যে যুদ্ধের প্রতি ভীষণ ঘৃণা, সেই ঘৃণাকে তিনি সোচ্চারভাবে প্রতিষ্ঠা করেছেন এই কবিতার শেষ অংশটুকুর মধ্যে দিয়েই।